আমি প্রথম থেকে শুরু করি। জি ফ্রম বিগিনিং। আচ্ছা রেকর্ডিং দিছি না, দেখো তো ওই যে রেকর্ডিং সাইন আছে কিনা। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেব। ফিজিক্স ফার্স্ট পেপারে আজকে আমরা ভেক্টর দিয়ে শুরু করব একদম। আর ভেক্টরের যে পাঠ্যসূচি সেটা তো দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা ক্লাস শুরু করে দেই। প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, যে বিজ্ঞানের কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমার কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো না কোনো ধরনের পরিমাপ অবশ্যই আমার কাজে লাগবে, তাই না? তুমি কোনো কিছুর ভর মাপতে হবে, কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হবে, তো সবকিছুর ব্যাপারে একটা পরিমাপ জিনিসটা নির্দিষ্ট। আর তোমার ক্ষেত্রে কিন্তু এই কথাবার্তা গুলো গুরুত্বপূর্ণ, যেহেতু মেডিকেলের জন্য আবার তোমার এই কথাবার্তা গুলো বেশি কাজে লাগবে। বুঝতে পারছো? ম্যাথ হয়তো তোমার ভার্সিটিতে হেল্প করবে, বাট মেডিকেল হয়তো তোমার এই যে বেসিক যে কথাবার্তা বা বেসিক গুলো এগুলো হেল্প করবে আর কি। তো তাহলে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সুনির্দিষ্টভাবে জানতে হলে কোন না কোনো ধরনের পরিমাপ আমাদেরকে অবশ্যই প্রয়োজন হবে। এবং এই যে পরিমাপ করব, এই পরিমাপ যাদের করব এই সেগুলোকে আমরা কি বলবো? রাশি বলবো। ঠিক আছে? পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তারা সবাই কি রাশি। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য তুমি মাপতে পারবা, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। কোনো কিছু ভর সেটাও মাপতে পারবা, তাহলে সেটা একটা রাশি। তারপর সময়, সময় কি এটাও একটা রাশি। যেমন এখন একটা নির্দিষ্ট সময় আছে, এখন হয়তো 9টা বাজে বা 9:30 বাজে। সেম একটা আয়তন, বেগ, কাজ সবকিছুই তুমি মাপতে পারবে, তাহলে এগুলো সবই কি রাশি। এখন এমন কিছু বলো তো যেটা মাপা যাবে না? মাপা যাবে না, মাথায় আসতেছে না না, মাথায় আসবে। মনে করো যে মানে গত বছর মনে করো মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে তোমার যে একটু কষ্ট পাইছো না, জি যেটাতে হয় নাই, এটা তুমি মাপতে পারবা? বলতে পারবা যে আমি এত কেজি পরিমাণ কষ্ট পাইছি, যে 5 কেজি পরিমাণ না কষ্ট? না হ্যাঁ, এটা বলতে পারবা? না তুমি বলতে পারো যে পাহাড় সম পরিমাণ কষ্ট পাইছি, কিন্তু সেটা যেমন পাহাড়ও তো অনেক সাইজের আছে, তাই না? ছোট পাহাড় আছে, বড় পাহাড় আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার রাশি না, কারণ এই জিনিসটাকে তুমি পরিমাপ করতে পারবা না। ঠিক আছে? তো ফিজিক্সের ভাষায় মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তারা হচ্ছে রাশি। এখন তার মধ্যে কিছু উদাহরণ আমরা সামনে দেখতেই পাচ্ছি। তারপর আমরা একটু পরের স্লাইডে যাই, তাহলে পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। এখন এই ভৌত রাশির মধ্যে কিছু কিছু রাশি আছে যাদের শুধুমাত্র মান আছে, আর রাশি আছে যাদের মানের সাথে কি আছে? দিকও আছে। এবার একটু বলো তো, আমরা যেন তাহলে কি করি? দুই ভাগে ভাগ করি। সেই দুটো ভাগ কি জানো? ভেক্টর রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। হ্যাঁ, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। হ্যাঁ, তো আমরা তাহলে এই ভৌত জগতের যত রাশি আছে তাদেরকে আমরা তাদের যে ধর্ম মানে যে দিক আছে কি নাই তার উপর বেস করে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি বা বেদিক রাশি যাই বলো, আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা সদিক রাশি মানে বা দিক রাশি যাই বলো, যেটার দিক আছে। আচ্ছা, এখন স্কেলার রাশি মধ্যে কি আছে আর ভেক্টর রাশির মধ্যে কি আছে? স্কেলার রাশির মধ্যে যদি বলবো যে যেসব ভৌত রাশির মান আছে কিন্তু কোনো দিক নাই, তারা হচ্ছে স্কেলার রাশি। যেমন এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য। ঠিক আছে? যেমন তোমার কাছে কোনো একটা পেন্সিল আছে, তুমি পেন্সিলটার দৈর্ঘ্য দেখতেছো যে পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এটা তো একটা মান। তুমি তো বলবা না পেন্সিলের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে এরকম কিছু বলবা? তুমি জাস্ট বলবা যে পেন্সিলের দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা শুধুমাত্র মান আছে। সেম ওয়েতে ভর, মানে কোনো কিছু ভর, তুমি 2 কেজি আপেল কিনে আনছো। এখন 2 কেজি আপেল কিনে আনছো, যে সেই 2 কেজি আপেল, আচ্ছা তোমার মাইক্রোফোনে মনে হয় নয়েজ পাচ্ছি নরমালি, মানে হয়তো শ্বাস নিচ্ছ, এটা নয়েজ আসতেছে। হ্যাঁ, কথা বলার সময় কাছে নিয়ে কথা বলো, তাছাড়া হয়তো ইয়ারফোন ইউজ করলে মানে দূরে রেখো। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, তো ভরটা একটা কি রাশি হবে? ভরটা একটা স্কেলার রাশি হবে, কারণ তুমি 2 কেজি আপেল কিনে আনছো, এটা তো উত্তর পূর্ব পশ্চিমের কিছু নাই, জাস্ট একটা মান। সেম এতে সময় বলো, জনসংখ্যা বলো, বাংলাদেশের জনসংখ্যা, এটার কোনো দিক আছে? এটা তো একটা মান। তাপমাত্রা, বৈদ্যুতিক বিভব, গতি, কাজ সবই কি স্কেলার রাশি। এই যে স্কেলার রাশি কি কি, এইসব জিনিস কিন্তু তোমার মেডিকেলে কিন্তু এগুলাই আসবে। মেডিকেলে তোমার ম্যাথ আসবে না, মেডিকেলে তোমার এইগুলাই আসবে। আর ভেক্টর রাশির মধ্যে কি পড়বে? যে যেসব ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর রাশি বলবো। যেমন এর মধ্যে কি পড়তে পারে? যেমন দৈর্ঘ্য জিনিসটা, এই যে আমরা এখানে যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য কিন্তু আমরা কি বললাম? যে দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি।
বাট সরণটাকে কিন্তু আমরা আবার স্কেলার রাশি বলবো না, সরণটাকে আবার আমরা কি বলবো, ভেক্টর রাশি। কারণ দৈর্ঘ্য যখন বলতেছো তখন তুমি কোনো কিছু মাপ বলতেছো, যে মনে করো এই যে আমার হাতে যে পেনটা আছে, এই পেনটা আমিও বলতেছি যে এই পেনটা হচ্ছে মনে করো কতটুকু, এটা মনে করো 12 সেন্টিমিটার বললাম, বা একটা আন্দাজে বললাম একটা জি 12 সেন্টিমিটার, তাহলে এটা এটার দৈর্ঘ্য। বাট সরণ মানে কি, সরণ মানে হচ্ছে আমি মনে করো আমি এখান থেকে উঠে বামে একটা নির্দিষ্ট দূরত্ব গেলাম, তাহলে এই যে আমি বামে গেলাম তাহলে আমার দিকটাও নির্দিষ্ট হয়ে গেল, তখন সরণ এই কারণে কি হয়ে যাবে, ভেক্টর রাশি হয়ে যাবে, কারণ মানের সাথে সাথে দিকও আছে। সেম ওয়েতে বেগ কি, বেগ কি রাশি, এটা একটা ভেক্টর রাশি। কারণ যদিও দ্রুতি ছিল স্কেলার রাশি, দ্রুতি মানে তুমি যদি বলো যে আমি কোন একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানে জাস্ট ওটার মান 5 মিটার পার সেকেন্ড হচ্ছে কি, ওটা কত, মানে আমরা এটা আইডিয়া পাচ্ছি যে প্রতি সেকেন্ডে 5 মিটার পরিমাণ যাচ্ছে, বাট ওটা থেকে আমি এটা আইডিয়া পাচ্ছি না প্রতি সেকেন্ডে 5 মিটার কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তা তো জানতেছি না। বাট সরণ মানে কি, সরণ মানে আমার নির্দিষ্ট করে দিতে হবে যে প্রতি, সরি সরণ তো গেলে, বেগের বেলায় আমার নির্দিষ্ট করে দিতে হবে যে ও প্রতি সেকেন্ডে 5 মিটার যে যাচ্ছে সেটা ও পূর্ব দিকে যাচ্ছে, আমার এটা নির্দিষ্ট করে দিতে হবে ও পূর্ব দিকে যাচ্ছে, বুঝছো কিনা? তাহলে আমার বলতে হবে 5 মিটার পার সেকেন্ড মানে পূর্ব দিকে। সেম ওয়েতে ত্বরণ, যেমন ত্বরণের কি, ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি। কেন? যেমন অভিকর্ষজ ত্বরণের সাথে পরিচিত না, বলো তো অভিকর্ষজ ত্বরণ মানে কি? পৃথিবীর কোনো কিছুকে আকর্ষণ করার যে ক্ষমতা, ওটা হচ্ছে অভিকর্ষ আচ্ছা, পৃথিবীর ত্বরণ। কোনো কিছুকে আকর্ষণ করার ক্ষমতাটা হচ্ছে গিয়ে তো তোমার কাইন্ড অফ অভিকর্ষ, বাট অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর আকর্ষণের কারণে কোনো কিছু, কোনো কিছু কি, ও, পৃথিবী কোনো কিছুকে যে বলে আকর্ষণ করে ওইটাও হচ্ছে ওইটা অভিকর্ষ অভিকর্ষ, ত্বরণ। কিন্তু ওটা অভিকর্ষজ ত্বরণ না, তুমি যেটা বলতেছো ওটা বলের মান বলতেছো, যে ওই যে বলটা বা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, কিন্তু সংজ্ঞাটা বলতে হবে এই যে আমি এই জিনিসটাকে ছেড়ে দিলাম। পৃথিবীর আচ্ছা আকর্ষণের তুমি কারণে কি যে আমার, ত্বরণ সৃষ্টি হয়। হ্যাঁ আকর্ষণের কারণে যে ত্বরণ সৃষ্টি হয়, এবার একটু লাইনে আসছো, কারণ তুমি কিন্তু এতক্ষণ ত্বরণের কথাই বলো না, বারবার আকর্ষণের কথা, সেটা তো বল। মানে জাস্ট জি যদি আমরা সিম্পলি বলি, যেমন এই যে আমার হাতে যে পেনটা আছে, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, তো এই যে পেনটা আছে এটা যদি ছেড়ে দেয় এটা কি নিচে পড়বে, তাহলে এটা পৃথিবীর জি আকর্ষণের টানেই তো নিচে পড়তেছে। বাট এটা একটা জিনিস, এটাকে যদি আমি এখান থেকে ছাড়ি যত নিচে পড়তে থাকবে তত ওর বেগটা বাড়তে থাকবে না? যদি এটা একটা হালকা জি বস্তু, কিছুক্ষণ পর হয়তো যদিও যদি ওই সপ্তম অধ্যায় পড়ে থাকো ফিজিক্সের, তখন হয়তো প্রান্তিক বেগ টেক করে আসছো যে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বেগ অর্জন করে, সেই হিসাব বাদ দাও, মনে করো আমরা ভ্যাকুয়ামে বাস করি, তাহলে এটার সময়ের সাথে সাথে কি এটার বেগটা তো বাড়তেই থাকবে, বেগ বাড়া মানে কি, ত্বরণ আছে। তাহলে এই যে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটার তো একটা দিক আছে, ওকে আমি ছেড়ে দিলে তো নিচের দিকেই যাবে, ও তো আর উপরে বা ডানে বামে তো কোথাও যাবে না, যাবে? না এই জন্য এই সেম হয়তো ত্বরণ আর মন্দন তো কাইন্ড অফ একই জিনিস। আর বলও, বলও অবশ্যই কি একটা ভেক্টর রাশি, কারণ বলটা প্রয়োগ করতেছো, কাউকে মনে করো তুমি একটা ঘুষি মারলা, এখন এই দিকে ঘুষি মারলে তো সে ওদিকে যাবে না, তাই না? তাহলে বল, বলটাও কি একটা ভেক্টর রাশি। আচ্ছা এবার একটু দ্রুত আমরা একটু ওভারভিউ করি যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি, তারপর বললো যদি তোমার কোনো কোয়েরি থাকে। তাহলে ভেক্টর জানতে হলে আগে আমাদের কি জানতে হবে, স্কেলার জানতে হবে। এখন স্কেলার যদি জানতে চাই, স্কেলার মানে কি, মনে করো তোমার বাসায় তোমার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব সামনে কোন একটা সোফা, তোমার থেকে সোফার দূরত্ব মনে করো 6 মিটার, তাহলে এটা স্কেলার রাশি। এই পাত্রে তরলের পরিমাণ 330 ml, তাহলে এটা একটা পরিমাণ, তাহলে এটাও একটা স্কেলার রাশি, কারণ এদের শুধুই মান আছে, তার জন্য কি এরা স্কেলার রাশি। এখন অনেক রাশি আছে যাদের কি মানের সাথে সাথে দিকও আছে, যেমন এমন যদি হয় যে তুমি তোমার থেকে 6 মিটার দূরে কোন একটা নির্দিষ্ট দিকে ডান দিকে যেতে চাচ্ছ, তখন কিন্তু এটার মানের সাথে সাথে দিক আছে, এই জন্য এটা ভেক্টর রাশি। সেই মতো তুমি যদি চিন্তা করো যে তোমার ঘর, তুমি তোমার বন্ধু তোমাকে বলতেছে যে তোমার ঘরের থেকে 50 কিলোমিটার দূরে কোথাও একটা গুপ্তধন আছে, এখন দেখো 50 কিলোমিটার দূরে কোন দিকে আছে সেটা তো তুমি জানো না, ওইটা নির্দিষ্ট করে দিতে হবে না? 50 কিলোমিটার দূরে তো যে কোনো দিকে হতে পারে গুপ্তধন, তাই না? তার মানে তোমার অবশ্যই কি দিকটা নির্দিষ্ট করতে হবে। এই যে শুধু 50 কিলোমিটার বলতেছি দূরত্ব, এটা মানে কি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, একটা মান। বাট যদি মানে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, বাট যদি আমি মানে কোন দিকে এটা নির্দিষ্ট করে দিই যে 50 কিলোমিটার এদিকে, আমি যদি নির্দিষ্ট করে দিই 50 কিলোমিটার উত্তর পূর্ব দিকে তোমার ঘর থেকে তোমার এই এই গুপ্তধনটা আছে, তাহলে উত্তর পূর্ব দিকে নির্দিষ্ট করে দিলে তখন কিন্তু এই টোটাল যে টার্মটা এটা কিন্তু কি হয়ে যাবে, সরণ হয়ে যাবে, এবং তখন কিন্তু এটাকে আমি ওই বরাবর গেলে, ওই জায়গায় গেলে আমি গুপ্তধন পাবো, এবং এই টার্মটাকে সরণ, এবং এটা একটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। এগুলো আশা করি তুমি জানো, ওই পুরো ইন্টারমিডিয়েট যদি পড়ছো। সেম ওয়েতে স্পিড, যেমন কি
স্পিডের বেলা একটু আগে বলছিলাম এটা একটা স্কেলার রাশি, কারণ এটা শুধুমাত্র মান আছে আর কোনো দিক নাই। আর যদি তুমি চিন্তা করো বেগের কথাটা চিন্তা করো, তখন কিন্তু তোমার কি কি হবে? এখন তো আমরা দেখতেছি যে স্পিডের কথা, বেগের কথা যদি চিন্তা করি তখন কিন্তু মানের সাথে সাথে কি আছে, দিকও আছে। এই যেমন এই গাড়িটা যদি আমি বলি যে সোজাই যাবে, যে ডানার দিকে না যায়, তখন কিন্তু মানের সাথে সাথে কি চলে আসলো, দিকও চলে আসলো। দিক। তো এইটা মাথায় রাখবো যে মান দিক, মান যদি শুধু মান থাকে তাহলে স্কেলার রাশি, আর মানের সাথে দিকও থাকলে তখন এটা কি হবে, ভেক্টর রাশি। আচ্ছা এখন বলো এটা নিয়ে তোমার কোনো কোয়েরি আছে কিনা? আশা করি নাই। না। আচ্ছা তাহলে তুমি এখন তুমি আচ্ছা সাপোজ তুমি চোখ বন্ধ করে সাইকেল চালায় যদি যে কোনো দিকে যাইতে থাকো তখন এটা স্কেলার হবে, কারণ দিকের কোনো ঠিক নাই। বাট যদি তুমি কোনো একটা নির্দিষ্ট দিকেই যাইতে থাকো তাহলে এটা কি হবে, ভেক্টর রাশি হবে, কারণ তুমি জানতেছো কোন দিকে যাচ্ছ। ওকে ফাইন। এবার দেখা যাক যে ভেক্টর রাশি কিছু কিছু ধর্ম, এই ধর্ম টর্ম এগুলোও ইম্পর্টেন্ট, এগুলোও তোমার মানে তোমার কাছে অলরেডি পরিচিত লাগবে যেহেতু তুমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো এগুলা। প্লাস এই ধর্ম মেডিকেল কিছু আসলে এসব থেকেই আসবে, মেডিকেল ম্যাথ কিছু আসবে। তো তোমার ভেক্টর রাশি জি। ধর্ম যদি বলতে চাই, ভেক্টর রাশি হচ্ছে এক মান থাকবে আর সাথে কি থাকবে, দিক। তারপর যদি আমরা চিন্তা করি যে সব ভেক্টরের সাথে সব ভেক্টর আমরা যোগ করতে পারবো না, তুমি স্মরণের সাথে বেগ যোগ করতে পারবে, স্মরণের সাথে স্মরণী যোগ করতে পারবে, মানে সমজাতীয় ভেক্টর যোগ করতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে। এক জাতীয় ভেক্টরের সাথে অন্য জাতীয় ভেক্টর যোগ বিয়োগ করতে পারবে না। এটা গেল। তারপর পরের যেটা সেটা আমাদেরকে বলতেছে দুইটা ভেক্টরের গুণফল কয় রকমের হয়, এটা আমাকে বলো। ভেক্টরের গুণফল হয় কয় রকম, ভেক্টর কয় কয় রকমের গুণ আছে ভেক্টরের, 2 রকম, সেগুলো কি স্কেলার কি? আর ভেক্টর। স্কেলার আর ভেক্টর। এখন স্কেলার দুইটা হ্যাঁ, এখন দুইটা ভেক্টরের যদি স্কেলার গুণফল আমরা নেই তখন যে রেজাল্টটা পাবো এটাকে একটা স্কেলার রাশি। যেমন কাজ, জি। কাজ হচ্ছে কি বল আর স্মরণের ডট গুণফল না, বা স্কেলার গুণফল, তাহলে কাজ কিন্তু একটা কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি। আর যদি দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল হয় তখন এটা কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। এখন ভেক্টর যেমন রাশি। টর্কের নাম শুনছো না, নিউটনীয় বলবিদ্যা পড়তে গিয়ে টর্ক। জি জি তাহলে টর্ক হচ্ছে কি ডি ক্রস এফ, তাহলে টর্ক একটা জি। যেহেতু ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট, তাহলে টর্ক একটা কি কি বলে, কি রাশি হবে, ভেক্টর রাশি। ভেক্টর রাশি হবে। ভেক্টর রাশি। হ্যাঁ হ্যাঁ, এইসব ইনটুইশন মানে ক্লিয়ার রাখো আর কি, এগুলো অলরেডি আশা করি তুমি জানো। তারপরেও একদম ডিরেক্ট ম্যাথে যাওয়ার আগে একটু গল্প গুজব করে গেলাম। তো কোনো ভেক্টর রাশিও তার মানের অনুপাত দ্বারা দিক নির্দেশিত হয়, এই কথাটার মানে বুঝছো কিনা বলো তো একটু, বলো। যে প্রথম যে লাইনটা, কোনো ভেক্টর ওই রাশিও যে তার মান, হ্যাঁ হ্যাঁ, ওই যে দিক বের করতে হলো যে ভেক্টর আর কোনো ভেক্টরকে কি ওর করতে হয়, মান দিয়ে ভাগ দিলে হচ্ছে হ্যাঁ দিক তাহলেই পাওয়া আমরা ওই যায়, একক কিন্তু ভেক্টরটা পাওয়া যায়, আর একক ওই ভেক্টরটা পেয়ে মান গেলেই তো আমি বোঝা যায় ওর দিকটা দিকে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কি। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছো। আচ্ছা সেম ওয়েতে ভেক্টর রাশির যোগ, এই যে সংযোজন বন্টন সূত্র এগুলো তো অলরেডি জানো। আর ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়, এগুলো সব মাথায় রেখো। এরপর এরপর আমরা কি করব, জি। এরপর আমরা একটু থেকে বের হয়ে কি বলে যে পাওয়ার পয়েন্ট থেকে একটু বের হয়ে আমরা একটু মাঝে মধ্যে, কিন্তু সবসময় ক্লাস আমরা পাওয়ার পয়েন্ট নিব না, যেহেতু প্রথম ক্লাস, জাস্ট একটু মানে এক্সপ্লোর করা আসলে যে ক্লাসে কি কি করা সম্ভব আর কি করা সম্ভব না। আচ্ছা অনলাইনে কি পড়ছো তুমি এর আগে কারো কাছে? তাহলে তো তোমার মনে হয় অলরেডি কি বলে কি যেন করতে না যাচ্ছি না, আর কি। এভাবে পড়ি নাই, একদম একা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ তো আচ্ছা আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ কিনা? জি। এই কিন্তু আধুনিক যুগের হোয়াইট বোর্ড হচ্ছে এরকম। এখন কিন্তু এই তোমার ওই আগের মতো ওরকম হোয়াইট বোর্ড নাই, এখনকার যুগের হোয়াইট বোর্ড হচ্ছে এরকম। এই দেখো না আমার সব ক্লাস কিন্তু মানে এখানে জমা হয়ে আছে। তো তোমাকে যদি আমি যে আগে পড়ানো কোনো ক্লাস থেকে যদি জাস্ট ভেক্টরের জাস্ট একটু হালকাই করে, কারণ আমরা যত দ্রুত সম্ভব আমরা পারি ম্যাথে চলে যাব। তো আমরা এগুলো নিয়ে অলরেডি তুমি জানো জাস্ট, তারপর কোনো কিছু নিয়ে যদি তোমার কনফিউশন থাকে। তো যদি আর একটু ছোট করি, যেমন ভেক্টরের চিহ্ন টিহ্ন তো সবই জানো, যে ভেক্টর কিভাবে চিহ্ন প্রকাশ করতে হয়, ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় জানো, আশা করি অবশ্যই জানো। তাও ভেক্টর কিভাবে প্রকাশ করতে হয় তাও জানো, যেমন এই যে ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সেলারেশন। আচ্ছা আমি খুব বেশি পাচ্ছি, তুমি মানে কি বলে, হ্যালো, হ্যালো। হ্যাঁ তোমার মাঝে মধ্যেই আমি মানে হয়তো তোমার ওই যে শ্বাস প্রশ্বাস, তুমি কি এমনি ইয়ারফোন ব্যবহার করতেছো না মাইক্রোফোন আলাদা মাইক ব্যবহার করতেছো, না ফোন দিয়ে দেখতেছো না ইয়ারফোন। ল্যাপটপ, ফোন দিয়ে দেখতেছো না ল্যাপটপ দিয়ে ফোন দিয়ে দেখতেছো? ফোন ফোন দিয়ে দিয়ে দেখতেছো। আচ্ছা ফোন ফোন দিয়ে যদি দিয়ে দেখো
তাহলে ওই যে ইয়ারফোনটা মানে কথা বলার সময়টা একটু কাছে রাখো, মানে ওই যে যেটা মানে মাইকটা, জি জি আচ্ছা মানে ওই সাউন্ডটা আসে তো আমি এই জন্য বারবার একটু ডিস্ট্রাক্ট হয়ে যাই। আচ্ছা, তো আচ্ছা ব্যাপার না, বাট আচ্ছা এমনি ভেক্টর প্রকাশ তো বোঝো, যে ভেক্টর প্রকাশ মানে কি? ভেক্টর প্রকাশ হচ্ছে তোমার যদি আমি যদি এই সূত্রটা এফ ইকুয়ালস টু এম, এটা তো ফিজিক্সের সবচেয়ে মানে জনপ্রিয় সূত্রের একটা, তাই না? কারণ এটা যদি এই সূত্রটাকে যদি আমরা ভেক্টর আকারে লিখতে চাই, আমার দেখতে হবে কি যে এই এই এর মধ্যে এর মধ্যে এর মধ্যে আসলে কোন কোন টার্ম ভেক্টর। যেমন এফ এর উপরে আমি ভেক্টর সাইন দিব, এফ এর উপরে আমি ভেক্টর সাইন দিব কারণ এফ একটা ভেক্টর রাশি। অ্যাক্সিলারেশনের উপর আমি ভেক্টর সাইন দিব কারণ অ্যাক্সিলারেশন একটা ভেক্টর রাশি। ম্যাথের উপর আবার ভুলে ভেক্টর সাইন দিয়ে বসো না, কারণ ম্যাথ কিন্তু কি রাশি? স্কেলার রাশি। তো ভেক্টর প্রকাশের মধ্যে এটা খেয়াল রাখতে হবে যে কোনটা কোন টাইপের রাশি এবং তার উপর এই যে সূত্র ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সিলারেশন, এই সূত্রে ফোর্সের উপর ভেক্টর সাইন হবে আর অ্যাক্সিলারেশনের উপর ভেক্টর সাইন হবে, বাট ম্যাথের উপর কিন্তু হবে না। এগুলো আশা করি জানো। সেম হতে যত ধরনের বিশেষ ভেক্টর আছে, একক ভেক্টর তো একটু আগেই বললাম জানো। শূন্য ভেক্টর মানে কি? যে ভেক্টর কোনো মানই নাই। অবস্থান ভেক্টর বোঝো কিনা? অবস্থান ভেক্টর মানে হচ্ছে তুমি কোনো একটা সংখ্যা রেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, তোমার যদি এই পয়েন্টে আছে, মনে করো এটা হচ্ছে এই বরাবর দুই মানে 4 ঘর আর এই বরাবর 4 ঘর, তার মানে এই বরাবর যদি 4 ঘর হয় আর ওয়াই বরাবর 4 ঘর হয়, তাহলে এটার অবস্থান ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি? ওপিটাকে আমরা কি লিখতে পারি? ওপিটাকে আমরা লিখতে পারি 4i + 4j। এটাকে কিন্তু অবস্থান ভেক্টরের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এটা মাথায় রাখবো, অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর কিন্তু একই জিনিস। জি আচ্ছা, তো তারপর তোমার সরণ ভেক্টর মানে কি? সরণ ভেক্টর মানে কি? এটা হচ্ছে তোমার সাপোজ এইটা একটা ভেক্টর, এই যে আর1 একটা ভেক্টর। তুমি আমার কার্সর কি দেখতে পাও? কার্সর মনে হয় এতক্ষণ কার্সর দেখতে পাও না, আমার পেন দিয়ে দিলে মনে হয় কার্সরটা দেখা যায় না। এখন তো দেখতে পাও কার্সর? জি হ্যাঁ, কার্সরটা যদি দেখতে পাও, এই যে আর1 একটা ভেক্টর দেখতে পাচ্ছ না? এখন এইটা যদি হয় কোনো একটা সরণ ভেক্টর, আর2 যদি হয় অন্য একটা সরণ ভেক্টর, তাহলে এখন যদি তোমার কাছে মনে করো তুমি, আচ্ছা তোমার তোমার নাম কি, নিকনেম কি? মাসুমা মাসুমা। আচ্ছা, তুমি মনে করো মাসুমা তুমি এখান থেকে এখানে আসলা, আর তোমার কোনো বান্ধবীর নাম বলো। সাদিয়া মনে করো সাদিয়া এখান থেকে এখানে আসলো। এখন যদি সাদিয়া তোমাকে ফোন দিয়ে বলে যে যে তুই আমার আমার কাছে আয়, মানে আমি এখানে আছি আমার কাছে আয়, এটাকে তুমি ভেক্টরের ভাষায় যদি বলতে চাও, এই যে তোমার থেকে যে সাদিয়া পর্যন্ত এই যে আরেকটা ভেক্টর চিন্তা করতে হবে না, এইটাই হচ্ছে সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরটা বের করতে হলে কি করতে হবে? এই সরণ ভেক্টরটাকে আমরা ডেল আর হিসেবে লিখি, সরণ ভেক্টরটাকে আমরা ডেল আর হিসেবে লিখি, এবং এটা ইকুয়ালস টু কি হবে? যার কাছে যাচ্ছ তুমি, এখানে তো সাদিয়া তো এখানে, তাই না? সাদিয়া এখানে আর জি মাসুমা হচ্ছে এখানে। তো এই যে মাসুমা সাদিয়ার কাছে যাচ্ছে, তাহলে আমার যার কাছে যাচ্ছ সেই ভেক্টরটা থেকে যার যে থেকে যাচ্ছ মানে তোমার থেকেই তো যাচ্ছ, মানে তোমার এটা তো আদি অবস্থান। এটা মাথায় রেখো, এটা হচ্ছে জি আদি অবস্থান, এটা হচ্ছে আদি অবস্থান। আর কি বলে, আর এইটা এটা হচ্ছে শেষ অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। এবং যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে তো বুঝতে পারতেছে এক্স ওয়াই জেড সবকিছুরই মান আছে, এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে এই ডেলার পেতে হলে বা সরণ ভেক্টর পেতে হলে আমার কি করতে হবে? শেষ অবস্থান থেকে আদি অবস্থান বাদ দিতে হবে। বা এটা কিন্তু তুমি নর্মালি এভাবেও চিন্তা করতে পারো, ওই যে ত্রিভুজ সূত্র আছে না, যেমন এই যে আর1 এর ডিরেকশন কে দিকে, তাহলে আর1 এর ডিরেকশন যেদিকে, ডেলার এর ডিরেকশনও তো সেম দিকে। তাহলে আমি বলতে পারি যে আর1 প্লাস ডেল আর ইকুয়ালস টু, এই যে দেখো আর1, এই যে আর1 প্লাস ডেল আর ইকুয়ালস টু কি বলা যায় বলো তো? আর2 আর1 প্লাস ডেল আর ইকুয়ালস টু কি বলা যায়? আর2 বলা যায় না? জি তো এটা ইকুয়ালস টু যদি আর2 বলা যায়, তাহলে আমার এইটা ইকুয়ালস টু যদি আর2 বলা যায়, তাহলে আমরা বলতে পারি যে ডেল আর হচ্ছে গিয়া তোমার কি হবে? আর2 মাইনাস আর1। এটা মানে জাস্ট এটা থেকেই আসছে আর কি, বেসিক জিনিস থেকেই আসছে, তখন আহামরি কিছু না। যাই হোক, আমরা তারপর সদিশ ভেক্টর টেক্টর বোঝো, যদি মানে দিক ঠিক একই দিকে হয়, তাই না? দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, যে এই যেমন দুইটা ভেক্টর কি ডিরেকশন আমরা একই দিকে দেখতে পাচ্ছি, সমান্তরাল, সদিশ ভেক্টর। আর যদি মানও সমান হইতো, মানে এটার মান বি এর মানও যদি এতটুকুই হইতো, তখন এটাকে আমরা সদিশের সাথে সাথে কি সমান বলতে পারতাম। বাট এবার কিন্তু আমরা সমান বলতে পারবো না, সদিশ বলতে পারবো। তারপর বলো সমরেখ ভেক্টর বোঝো কিনা, যে সমরেখ ভেক্টর মানে কি? দুইটা ভেক্টর যদি একই রেখায় থাকে, এই যেমন দুইটা ভেক্টর কি, দুইটা ভেক্টর একই লাইনে আছে, তাহলে দুইটা ভেক্টর যদি একই লাইনে থাকে তখন আমরা এটা কি বলবো? সমরেখ সমরেখ ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে সমরেখ ভেক্টর। সেম ওয়েতে সমতলীয় ভেক্টর, একই তলে থাকতে হবে।
সমতলীয় ভেক্টর মানে হচ্ছে একই তলে থাকতে হবে। এখন একই তলে থাকা মানে কি? যেমন এখানে যে এবিসি তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি, এরা সবাই কি একই তলে আছে? যেহেতু আমার এখানে আমার পুরো পেজটাই তো একটাই তল, তাহলে এরা সবাই কি একই তলে আছে, তার মানে এরা সমতলীয় ভেক্টর। এখন চিন্তা করো আরেকটা ভেক্টর হচ্ছে আমার হাতে, পেনটা হচ্ছে আরেকটা ভেক্টর, তাহলে এটা কিন্তু ওই তলে নাই, তাহলে এটা কিন্তু সমতলীয় ভেক্টর না, তাই না? আর ম্যাথে তো পড়েও আসছো কিভাবে দুইটা ভেক্টর বা তিনটা ভেক্টর বের করতে হয় যে এরা সমতুল্য কিনা, সেটা বের করার কন্ডিশন আছে না, যে কিভাবে চেক করতে হয় যে আসলে এরা সমতুল্য কি সমতুল্য না, সেই কন্ডিশনটা আমাকে একটু বলো তো, ম্যাথে পড়ে আসছো কিনা, যে দুইটা ভেক্টর মানে তিনটা ভেক্টর সমতুল্য কিনা সেটা চেক করার জন্য যে কন্ডিশন। সমতলীয়। হ্যাঁ, এই যেমন এখানে তিনটা ভেক্টর সমতলীয়, আর আমরা কেমনে চেক করবো যে আসলে সমতলীয় কি সমতলীয় না? এ মানে ডট এটার বি শর্তটা। ইন্টু ক্রস সি, এই হ্যাঁ সূত্রটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, তোমার মনে আছে এ শর্ত ডট বি হচ্ছে ক্রস সি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এটা ইকুয়ালস টু কি হতে হবে? হ্যালো, ইকুয়ালস টু 0। হ্যাঁ এটা ইকুয়ালস টু যদি 0 হয় তখন আমরা এটা বলতে পারি ইকুয়ালস যে টু আসলে, 0 হবে। হ্যাঁ এটা ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এবিসি তিনটা ভেক্টর কি সমতুল্য। আর যদি 0 না হয় তাহলে আমরা বলতে পারবো না যে এরা সমতুল্য। আচ্ছা, এটা কি শুধুমাত্র এই ফরম্যাটেই লেখা যায়? আমি চাইলে এমনি লিখতে পারি না, বি ডট সি ক্রস এ, পারি না লিখতে? জি জি, যাই হ্যাঁ হোক, লেখা মানে যায়। আমি যেভাবেই লিখি। এখন এটা একটু বুঝাই বলতে পারবা, যদিও না বুঝলেও চলে, বাট বুঝলে খারাপ কি, তাই না? একটু বুঝাই বলতে পারবো যে কেন এরকম হয়? না, পারবো না। আচ্ছা, এটা যদি বুঝতে চাও, মনে করো এই যে আমাকে যদি দেখা যায় এই যে আমার ফোনটাকে একটা তল চিন্তা করো, আমার ফোনটাকে একটা তল চিন্তা করো, আর আমি একটু দেখি আমার আশেপাশে তিনটা কলম পাই কিনা। একটা দুটো, হ্যাঁ তিনটা পাই গেছি। তাহলে এই ফোনটাকে একটা তল চিন্তা করো, তাহলে মনে করো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা তো তার মানে এই তলে আছে, কারণ আমার ফোনটাই তো এই তল। তাহলে এই মনে করলাম একটা 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 আছে, আর একটা আছে এখানে আছে, এই দুইটা ভেক্টর একই তলে আছে, বাট আরেকটা ভেক্টর মনে করো এই একই তলে নাই। ঠিক আছে, আরেকটা ভেক্টর একই তলে নাই, আরেকটা ভেক্টর আছে এখানে কোথাও। এখন এদের নাম দিয়ে দিই, মনে করো ওর নাম হচ্ছে এ, আর ওর নাম হচ্ছে বি, আর ওর নাম হচ্ছে কি সি। সি। হ্যাঁ, এবার আগে দেখি যে আসলে এই একই তলে থাকলে 0 হবে কিনা, একই তলে থাকলে 0 হবে কিনা সেটা দেখা যায়। ও এ, ও বি আর ও সি, মনে করো তিনটাই একই তলে আছে, তিনটাই একই তলে আছে, তাহলে দেখা যায় আসলে 0 হবে। একই তলেই দিয়ে দিলাম ফার্স্ট। আচ্ছা, যদি এটা এভাবেই দেখানোটা, যাই হোক কলম যে কোনো টাইম পয়রা যেতে পারে, বাট এটা মনে করো এ, এটা বি, এটা সি, তাহলে একই তলে থাকলে আসলেই দেখা যাক যে 0 হয় কিনা। এখন এ ডট বি ক্রস সি, তাহলে বলো এইটা যেহেতু বি আর এটা যেহেতু সি, তাহলে বি ক্রস সি হবে কোন দিকে? নিচের দিকে। বি ক্রস সি নিচের দিকে হবে কিনা? জি তাহলে বি ক্রস সি জি এর জি ডিরেকশন হবে কি নিচের দিকে, এই বরাবর না? জি তাহলে বি ক্রস সি এর ডিরেকশন যদি নিচের দিকে এই বরাবর হয়, তার সাথে আবার এ ডট গুণন করে দেখো, এ কিন্তু উপরের ওই লালটা, লাল পেনটা, রেড পেনটা হচ্ছে এ। তাহলে এর সাথে ওই যে বি ক্রস সি এর যে লব্ধি, এটার যদি ডট গুণন করো, কারণ এর সাথে কিন্তু এই লব্ধিটা, এই যে লব্ধিটা, এটা কিভাবে আছে, লম্ব ভাবে আছে না? জি। আর দুইটা ভেক্টর যদি লম্ব ভাবে থাকে তাহলে তাদের ডট গুণন কি হয়? 0। শূন্য হয়, এই তো। কারণ আমরা জানি যে যদি দুইটা ভেক্টর, আমরা জানি মোটামুটি ডট গুণনের ব্যাপারে তো আমরা জানি, ডট গুণনের ব্যাপারে আমরা জানি যে এ ডট বি হচ্ছে, এটাকে আমরা বলি যে এটা ইকুয়ালস টু হবে এ এর মান, বি এর মান, আর তাদের মধ্যবর্তী কোণের, মনে করো তাদের মধ্যবর্তী কোণ কি বলা যায়, থিটা। এইটা জাস্ট সিম্পলি। এখন যদি এদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, তাহলে তো cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে পুরোটাই 0। কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো ওই জন্য আর কি এই কন্ডিশনটা কাজ করে। এটা যেমন এটা দিয়েও দেখানো যায়, এটা দিয়েও দেখানো যায়, বা আরেকভাবেও কিন্তু আরেকটা বানানো যায়, মানে তিনটা কম্বিনেশন করা সম্ভব। আচ্ছা, যাই হোক, তো সমতুল্য ভেক্টর আমরা বুঝলাম। আর বিপরীত ভেক্টর তো বোঝাই যায় যে দুইটা দুই দিকে থাকবে। সমভেক্টর হচ্ছে মান সমান হলে সমভেক্টর। আর বিপ্রতীপ ভেক্টর মানে কি? বিপ্রতীপ ভেক্টর মানে হচ্ছে একটা যদি হয় 5i আর যদি হয় 1/5i, এটা কিন্তু এই জাতীয় জিনিস কিন্তু মেডিকেলে আসবে, বুঝছো? মেডিকেলে তোমার কোনো ম্যাথ আসবে না, কিন্তু এই চেয়ে ছোট ছোট জিনিস আসতে পারে। বলতে পারে যে এই যে 5i এই ভেক্টরটার, 5i এই ভেক্টরটার যে বিপ্রতীপ ভেক্টর কোনটা, সেখানে অপশন হিসেবে থাকতে পারে -5i, তারপর থাকতে পারে কি থাকতে পারে 525i, আর মনে করো থাকলো 1/5i। তখন বুঝতে হবে যে -5 এ থাকা মানে কিন্তু এটা মানে বিপরীত ভেক্টর।
কিন্তু জানতে চাইতেছে কিন্তু বিপ্রতীপ ভেক্টর। তো বিপ্রতীপ ভেক্টর তাহলে কি হবে? 1/5। তাহলে 5 যদি হয় এতখানি, তাহলে 1/5 কি তার চেয়ে অনেক কম হবে, 5 ভাগের 1 ভাগ হবে। বুঝলা কি? জি। যদি মেডিকেলে কি আসে সেটা হয়তো তুমি এতদিন পড়তে পড়তে আমার চেয়ে হয়তো বেশি জানো, বাট এরকমই সহজ জিনিসে আসা মানে ফিজিক্স থেকে। মেডিকেলের জন্য তোমার ভালো করে পড়তে হবে, তোমার ওই পড়তে হবে, কি বলে, কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে আর বায়োলজি ভালো করে। এত প্যারা নাই মেডিকেলের জন্য। আচ্ছা, সেম ওয়েতে এখন আমি এর পরের গুলা কি বলবো না। আচ্ছা, আমরা নরমালি এগুলা জানি কিনা, ভেক্টর রাশির যে যোজন নিয়ম, দাঁড়াও একটু জাস্ট, হ্যাঁ, ভেক্টর রাশির যোজন নিয়মগুলো আমরা জানি কিনা, যে সাধারণ সূত্র জানো, তাই না? জাস্ট চোখ জি। বুলে যাও, এগুলো কিছু বললাম না, যে ওই যে জাস্ট এই যে এটা প্লাস এটা, এই যে এটা কালার চেঞ্জ করি, এটা কি হলো, কালার চেঞ্জ করলাম, চেঞ্জ হয় না কেন? আচ্ছা, তো নরমাল যে সাধারণ সূত্র যেটা আমরা বলি ত্রিভুজ সূত্র, এটা প্লাস এটা ইকুয়ালস টু কি হবে? এটা, তাই না? কারণ এই যে এই ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট, আবার অন্য ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট যদি হয় সেটা হবে কি, ফাইনাল রেজাল্ট হবে কি। এখন ফার্স্ট ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট আর লাস্ট ভেক্টরটার কি, ফিনিশিং পয়েন্ট। তো এটা যেমন ত্রিভুজের বেলায় প্রযোজ্য, সেম হতে কি বহুভুজের বেলায় প্রযোজ্য। এটার বেলা আমরা কি বলতে পারি, যে পি প্লাস কিউ প্লাস এস ইকুয়ালস টু কি বলতে পারি, এই যে পি, দেখো পি প্লাস কিউ প্লাস এস, এটাকে আমরা কি বলতে পারি, আর বলতে পারি। আর হ্যাঁ, তাই না? আচ্ছা, এগুলো কি একটু বেশি ইজি জিনিস বলতেছি নাকি, এগুলো কি মানে স্কিপ করবো নাকি? না না। হ্যাঁ, আমি জাস্ট একটুই করতেছি, যেহেতু একটা চ্যাপ্টার পড়তেছি, হয়তো অনেক কিছু ভুলেও যেতে পারো। আর এতদিন পড়ছো বলতে কি ভালো করে পড়ছো না ফাঁকিবাজি করছো? পড়ছি, আমার যতটুকু মনে হয় খালি সেটা, থিওরি পড়ছি আর কি। হ্যাঁ, খালি থিওরি পড়ছো আর কি। ও, তা এই জন্য মানে ম্যাথের দিকে বেশি ফোকাস করতে চাচ্ছ। হ্যাঁ, ম্যাথ তো অনেক করাই যাবে, ম্যাথই করবো আর কি আমরা। প্রত্যেক চ্যাপ্টারে একটু কথাবার্তা বলে নিবো, যাতে কি পড়তেছি এটা বুঝি, তাই না? ডিরেক্ট ম্যাথে চলে গেলে তো ব্যাপারটা জি। একটু কেমন হয়। আচ্ছা, এই তো বহুভুজ সূত্র টুত্র, এগুলো যত ইচ্ছা তত ভুজ পর্যন্ত যাওয়া যায়, তো এগুলো নিয়ে আমরা আর কথা বাড়াই। তারপরে ওই যে সামন্তরিক সূত্রও জানো, তাই না? যে কোন সামুদ্রিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত, এগুলো বোঝো কিনা, কথার সাথে সাথে বোঝো কিনা, যে কোন সামুদ্রিকের, এটা তো দেখে একটা কি সামুদ্রিকের মতোই তো মনে হইতেছে, কোন সামুদ্রিকের একই বিন্দু হতে, এই একই বিন্দু মানে কি, এক্ষেত্রে ও, সন্নিহিত বাহু দুটি, সন্নিহিত বাহু মানে কি, একটা বাহু হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, মানে এই বাহুর সাথে আবার এই বাহুর কিছু করতে ইস্যু না, কারণ সন্নিহিত বাহু মানে কি, বাহু দুটো একসাথে থাকতে হবে। তার মানে এই বাহুর সাথে কি এই বাহু, সন্নিহিত বাহুর ব্যাপারটা বুঝতে পারছো জি। কিনা? সন্নিহিত বাহু মানে এই জি। বাহুর সাথে এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু। আবার যদি চিন্তা করো যে এই বাহুর সাথে কিন্তু আবার এই বাহু সন্নিহিত বাহু, মানে দুইটা কি সাথে সাথে থাকতে হবে, একটা কমন পয়েন্ট থাকবে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো জি। কণার উপর একই সময় ক্রিয়া করে, আরেকটা জিনিস মাথায় রেখো, সামুদ্রিক সূত্রের বেলায় এই একই সময় ক্রিয়া করে, এইটা কিন্তু সবসময় মাথায় রাখা লাগে। তুমি চিন্তা করো যে আমার কি আশেপাশে কিছু দেখতেছি না, মনে করো আমার যে এই যে চার্জার লাইট, এটাকে মনে করো যে আমি একদিকে ফোর্স দিলাম, আমি দিলাম এদিকে ফোর্স, তুমি দিলা এদিকে ফোর্স, তাহলে এটা একটা লব্ধি অনুযায়ী যাবে, তাই না? এখন অবশ্যই জি। দুইটা কি করতে হবে, একই টাইমে হতে হবে। এখন মনে করো আমি ফোর্স দিলাম আজকে, তুমি 2 দিন পর আইসা দিলা আরেক দিকে, তাহলে তো এটা কোনো এখানে, কারণ প্রথম তো আমার ফোর্স অনুযায়ী একদিকে গেছে, পরে যখন তুমি 2 দিন পর ফোর্স দিবা তখন তো তোমার ফোর্স অনুযায়ী আরেকদিকে যাবে, এখানে তো লব্ধির কিছু হইলো। তাহলে অবশ্যই জি। লব্ধি মানে কি একই সময়, মানে এটাকে যদি আমি একই সময় মনে করো দুইজন মানুষ দুই দিকে ফোর্স দেয়, তাহলে একই পয়েন্ট, আবার একই পয়েন্ট থেকেও খেয়াল রাখো যে একজন এদিক থেকে এই বরাবর দিল, আরেকজন এই পয়েন্ট থেকে এই বরাবর দিল, তাহলে লব্ধি বরাবর একদিকে যাবে। তাহলে একই সময় পয়েন্টটা খেয়াল রাখতে হবে। এবং এটাও হয়তো তোমার কোথাও যদি মানে থিওরি থেকে কোয়েশ্চেন আসে, তাহলে এই জিনিসটা জানতে চাইতে পারে, বা এরকম একটা সিনারিও দিতে পারে। আর একটা জিনিস, যে জাহাঙ্গীরনগরে যদি পরীক্ষা দাও না, জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার একটা সেকশন আছে, সেটা হচ্ছে আইকিউ। তো আইকিউ কোয়েশ্চেন গুলো কিন্তু খুব মজার। এটা হচ্ছে মনে করো মানে জি। একটু ওই ধাঁধার টাইপের, বাট মজা আছে আর কি, এগুলো একটু হ্যাঁ। প্র্যাকটিস করতে হয়, এরকম বলবে আর কি। হয়তো তোমার কাছে জানতে চাইবে বা কারোর কথা বলে দিবে যে এর এর কি বলে, এর জন্ম এত সালে, মনে করো এর জন্ম 1992 সালের মনে করো মানে 4 এপ্রিল, তারপর জানতে চাইবে যে ওই দিন কি বার। ঠিক আছে, তখন তো তুমি ক্যালেন্ডার নিয়ে তোর পরীক্ষার হলে যাও নাই, তোমার এটা
কোনো একটা নিয়ম টিয়ম কিছু আছে যেটা দিয়ে তোমার বের করতে হবে যে আসলে ওই দিন কি বার ছিল, এবং অবশ্যই দ্রুত করতে হবে। আর জিনিস হচ্ছে মেইন যে ব্যাপারটা অ্যাডমিশনের সময় সেটা হচ্ছে তোমার ম্যাথ করতে হবে শর্টকাট, এত মাথা ঘামানোর দরকার নেই, ম্যাথ দ্রুত করতে হবে। আর একটা জিনিস হচ্ছে এই যে নর্মাল হিসাব নিকাশ, এখন তুমি একটা জিনিস আমাকে বলো যে তোমার ক্যালকুলেটর প্রীতি কতটা, ক্যালকুলেটর প্রীতি মানে তুমি কি সবকিছুর জন্যই ক্যালকুলেটর ব্যবহার করো? না, না মানে এখন তো অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা বাদ দিয়ে দিছে, এর জন্য এখন করলে হাতে করি আর কি। সেটাই, একদম ক্যালকুলেটর ধারেই রাখবে না, দরকার হয় এখন মনে করো ক্যালকুলেটর ফালাইও দিতে পারো আপাতত, কারণ আপাতত সামনে যত পরীক্ষা আছে সবকিছুই কি করতে হবে, হাতেই করতে হবে। তো এই যে মেন্টাল ম্যাথ বা নর্মাল যে কিভাবে হিসাব নিকাশ করতে হয় এগুলা হচ্ছে কি আমাদের ওই একটা অভ্যাস হয়ে যায়, তো ছোটবেলা থেকে ওই ক্যালকুলেটর ব্যবহার করতে করতে মনে করো যে তারপর দেখা লাগে যে 7 আর 5 যোগ করলে কত, এটাও ক্যালকুলেটর দেখা লাগে, মানে জাস্ট অভ্যাসটা চলে যায়। যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার না করো তাহলে দেখবা যে 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 জিনিসটা তুমি ক্যালকুলেটর ছাড়াও পারতা, কারণ তোমার ওই ক্যালকুলেটর ব্যবহার করতে করতে ওইটা যে পারতে এটাই তো তুমি জানতেছো না, মানে পয়েন্টটা ক্লিয়ার কিনা যেটা বলতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এই হ্যাঁ, একই সময়ে এখন হ্যাঁ তুমি কি কিছু বলতে চাচ্ছো? এখন ক্যালকুলেটর ছাড়া করি আর কি। হ্যাঁ, এখন ইভেন যদি আগে থেকেই করতে তাইলে বেনিফিট পাইতা, যদি কলেজ লাইফ থেকেই ক্যালকুলেটর কম ব্যবহার করার চেষ্টা করতা, এটা কিন্তু অনেক ভালো একটা মানে হ্যাঁ, বেনিফিট পাইতা, কারণ অভ্যাসটা থাকতো। আচ্ছা, তো তাহলে আমার কোন সামুদ্রিকের একই বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশি মান নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই, এই যে সামুদ্রিকের কর্ণ আর, এটাই কি লব্ধির মান ও দিক নির্দেশ করে। বুঝা গেছে, এটাই লব্ধির মান ও দিক নির্দেশ করে। আচ্ছা, এইসব সূত্র তো প্রমাণ টমান করার কোন দরকার নাই, ওই যে আর এর সূত্র প্রমাণ করে দেখাতে হবে না, জানো অলরেডি? না না, লাগবে না। লাগবে নাকি লাগবে না কি না, বলছো? করতে হবে না, না না হ্যাঁ, না, লাগবে না। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। তাহলে আমরা আর এর সূত্রটা আমরা জানি যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা হচ্ছে কাহিনী। আলফা। তাহলে এই সব সূত্র আমরা জানি, তাই না? এটা আরটাকে আমি জাস্ট নরমাল শুধু আর লিখলেও হইতো, কিন্তু একটু লিখলাম আর কি, নরমাল ভেক্টর দিয়ে দুই পাশে মডুলাস লেখা মানে কি মানটা মিন করতেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, যেমন এই যে ভিতরে পি কিউ এরা সবাই কি মান, কারণ এদের তো কারোর উপর কি ভেক্টর নাই, জি। আর ভেক্টরের আবার রুট টুট কেমনে কি করবা, তাই তো? যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার মানের সূত্র। এবার হচ্ছে দিক, মান মানে কি, মান মানে তো এই যে আর এর মানটা পাইলাম, এই মানটা পাইলাম, যে এই মানটা হচ্ছে দিক লাগবে না, দিক মানে কি থিটা, এই যে থিটাটা, এটা এই থিটা বের করতে হলে আমরা কি সূত্র ব্যবহার করি, আমরা জানি tan থিটা ইকুয়ালস টু, tan থিটা ইকুয়ালস টু কি একটু বলো তো? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু আলফা, হ্যাঁ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। জি জি, পি কজ আলফা প্লাস পি প্লাস কিউ কজ হ্যাঁ, আলফা ভুল করে ফেলছো, আশা করি তাই না? ঠিকই লিখছে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবা যে কেমনে বুঝবা যে কোথায় কিউ হবে কোথায় পি হবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। দেখো থিটা যে আমরা বের করতেছি, আমি আপাতত তো থিটা বলতেছি যে আর এর সাথে পি এর কোণটা, থিটা কিন্তু আমি এটাও নিতে পারতাম, আর এর সাথে কিউ এর কোণটাও কিন্তু নিতে পারতাম, তাই না? কারণ এই ক্ষেত্রে যেহেতু আমি আর এর সাথে পি এর কোণটা নিতেছি, তাহলে আমার উপরে হবে কি অন্য ভেক্টরটা, অন্য ভেক্টর মানে কি কিউ, বুঝতে পারতেছো কিনা? যে আর এর জি জি, সাথে যেহেতু বুঝছি। পি এর কোণটা নিতেছি থিটা, তাহলে উপরে হবে অন্য ভেক্টরটা, তাহলে এই জন্য উপরে হচ্ছে কিউ কজ জি আলফা, নিচে উপরেরটা বুঝে গেলে নিচের টুক লেখা এমনি তোমার চলে আসবে যে পি প্লাস কিউ সাইন আলফা। সেম হতে সাপোজ আমি যদি উপরে এই কোণটাকে বলি থিটা প্রাইম, তাহলে আমাকে একটু বলো তো যে tan থিটা প্রাইম ইকুয়ালস টু কি হবে? সবসময় যে জাস্ট যে থিটা মানে এটা তা না, দেখতে হবে যে আসলে থিটা মানে কোন কোণটাকে মিন করতেছে। আচ্ছা, এখন এই যে tan থিটা পারবো, তারপর কিন্তু আরেকটা কাজ আছে, তাই না? তারপরের কাজটা যেন কি, থিটাকে আবার tan ইনভার্সে নিতে হবে, তাই না? কারণ আমাদের তো মেইনলি কোণ বের করতে বলছে, তাহলে থিটাকে আবার কি বলতে হবে, যদি আমি এটা থেকে চিন্তা করি, তাহলে থিটা হচ্ছে tan ইনভার্স কিউ, আমি তো উল্টা লিখছি নাকি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, উল্টা লিখছি দাঁড়াও, এখানে কিন্তু কিউ এটা সাইন আলফা। কিউ সাইন আলফা না, কারণ হঠাৎ করে আমার মেমোরিতে আসতেছে যে হ্যাঁ কিউ সাইন আলফা, তো ঠিক আছে না? জি জি। হ্যাঁ, এইগুলো কিন্তু মাঝে মধ্যে আমাকে একটু মনে করাই দিই। তবে একই সাথে তুমিও ভুলে গেলে আমিও ভুলে গেলাম, এটা তো একটু ইন্টারেস্টিং ব্যাপার হইলো।
আমার আবার হচ্ছে স্মৃতিশক্তি অনেক কম। আমার আবার পরীক্ষার হলে বসেও মাঝে মধ্যে দেখা লাগতো সূত্র বের করে তারপর ম্যাথ করা লাগতো, কারণ আমার মনে থাকতো না আর কি। আচ্ছা, তো তোমার পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। হ্যালো। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কি আমরা নিশ্চিত মোটামুটি সূত্রটা ঠিকই লিখছি? জি। আচ্ছা আচ্ছা, আমরা যাই হোক আমরা পরে ম্যাথও করবো, ম্যাথ ট্যাথ করতে গেলেও আমরা যদি ভুল টুল লিখে থাকি মানে আমরা ক্লিয়ার হবো আর কি। যাই হোক, মানে মেইনলি যে সূত্রটা সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সূত্র কিন্তু মাথায় রাখা লাগবে, আর সূত্র কিন্তু একটার দুইটা না। ও এই পরে তোমার লেখাই আছে, যাক সৃষ্টিকর্তা বাঁচিয়ে আছে, ওই যে আগে ক্লাস নিছিলাম লেখাই আছে। কারণ আমি কিন্তু একটু 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 কনফিউজ ছিলাম। এই যে দেখো tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে থিটা হবে কি tan ইনভার্স বাই কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এবার বলো, মানে জেনারেল কেস, এবার কিন্তু এখানে থিটা কিন্তু এটা, হোয়াট ইফ আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি 90 ডিগ্রি ও 180 ডিগ্রি, এসব হলে কি হবে? আলফা 0 ডিগ্রি হলে কি হবে? আলফা 0 ডিগ্রি মানে কি দুইটা একই দিকে কাজ করতেছে, তাই না? আলফা 0 ডিগ্রি মানে কি পি আর কিউ একই দিকে কাজ করতেছে। মনে করো এই যে আমি গ্যালাক্সি পেন নিয়ে আসি, যে আলফা 0 ডিগ্রি মানে পি যেদিকে কাজ করতেছে তোমার কি কিউ ও ওই দিকে কাজ করতেছে। এন্ড পি আর কিউ যদি দুইটাই একই দিকে কাজ করে, তাই না, তখন কিন্তু আমার আরটা কি হবে? ম্যাক্সিমাম হবে। কারণ মনে করো যে এই জিনিসটাকে তুমিও ঠেলতেছো এদিকে একটা বল প্রয়োগ করে, মনে করো 5 নিউটন বলে, আমিও ঠেলতেছি সেম দিকে 5 নিউটন বলে, তো 5 মিলে 10 নিউটন বলে ওইদিকে যাবে। বুঝতে পারতেছ কি? তাহলে যদি আলফা মানটা 0 ডিগ্রি হয়, তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাহলে আমার আরটা কি হবে? ম্যাক্সিমাম হবে। এবং এই যে আর ম্যাক্স, এই আর ম্যাক্সটাকে আমরা কি লিখবো? আর ম্যাক্সটাকে আমরা লিখবো পি প্লাস কিউ। এগুলো হয়তো তোমার পুরোনো স্মৃতিতে মনে পড়তেছে, ইন্টারমিডিয়েট থাকা অবস্থা পড়ে আসছে। আর আর মিন মানে কি? যদি দুইটা দুই দিকে কাজ করে। এখন যদি তুমি কোনো একটা অবজেক্টকে তুমি যদি এদিকে বল প্রয়োগ করো আর অন্য কেউ যদি উল্টো দিকে বল প্রয়োগ করে, সাপোজ তুমি এদিকে বেশি বল প্রয়োগ করলে 10 নিউটন, আরেকজন এদিকে 5 নিউটন বল প্রয়োগ করলো, তাহলে বস্তুটা যাবে কোন দিকে বলো তো? এদিকে যাবে। এদিকে কত নিউটন বলে যাবে? 5 নিউটন বলে যাবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, জি কি 5 মানে? নিউটন বলা যাবে। হ্যাঁ, তাহলে আমার আর মিনটাকে আমি বলতে পারি কি পি মাইনাস কিউ। এখানে সব জায়গায় মাথায় রেখো, আমার পি মানে কিন্তু আমি বুঝাচ্ছি বড় ভেক্টরটা। কারণ এই যে আমার ছবিতে জি। যদিও পি আর কিউ একই সাইজের লাগতেছে, বাট আমি মিন করতেছি আর কি যে পি হচ্ছে বড় ভেক্টরটা এই দুটোর মধ্যে কম্পারেটিভ। আচ্ছা, তাহলে এইসব মাথায় রেখো। 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রি যদি হয় তার মানে কি পি আর কিউ একদম লম্বিক ভাবে কাজ করতেছে, তার মানে কিউটা কাজ করতেছে কি পি এর সাথে লম্বিক ভাবে, তখন আবার সেই অনুযায়ী লব্ধি হবে, সেই অনুযায়ী লব্ধি একটা হবে। বোঝা গেছে কিনা? তো এইসব জিনিস চাইতে পারে, এগুলো তেমন জটিল কিছু না, সিম্পল জিনিস। হ্যাঁ, আচ্ছা, এবার প্রবলেম গুলো আমরা আবার পাওয়ার পয়েন্টে চলে যাই। যদি প্রবলেম আমি এখানেও লেখা আছে, বাট মনে হচ্ছে পাওয়ার পয়েন্টে দেখালেই ভালো হবে। তো আমরা কি করতেছি, আমরা এখান থেকে আবার পাওয়ার পয়েন্টে চলে যাই।